সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বেঙ্গলি পেডাগোগির ক্লাস 4। আমরা যদি ওভারঅল ক্লাস দেখতে চাই তাহলে বাংলা পেডাগোগির আজকে ক্লাস নাম্বার 4। তো এবং সেই সঙ্গে আমরা যদি স্পেসিফিক করে দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর আমাদের ক্লাস 2। আজকে আমরা ইতিমধ্যে ক্লাস 1-এর ভিডিও আপলোড করেছি, সেখানে ল্যাঙ্গুয়েজ স্কিলের যে প্রাইমারি স্কিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে অর্থাৎ সবিস্তারে আলোচনা করেছি। তো আজকে আমাদের ক্লাস 2 এর ভিডিও আমরা প্রোভাইড করব। তো ক্লাস 2-র ভিডিও প্রোভাইড করার আগে আমরা ক্লাস 1-এ কী আলোচনা করেছিলাম সেগুলা এক ঝলক দেখে নেব। আমরা চারটা যে আমাদের বাংলা কিংবা ইংলিশ ভাষায় যে চারটা স্কিল রয়েছে, তো সেই চারটা স্কিল আমরা সবার আগে জেনেছিলাম যে সেই চারটা স্কিল হচ্ছে LSRW অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমাদেরকে অবশ্যই এই সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে, শ্রবণ, কথন, পঠন, লেখন। এবং সেই সঙ্গে আমরা এমনভাবে আলোচনা করছি ক্লাসে যাতে করে আমাদের বাংলা এবং ইংলিশ দুটো পেডাগোগি কভার হয়ে যায়। তারপরে আমরা জানছিলাম যে এই যে চারটা স্কিল রয়েছে, এই চারটা স্কিলের মধ্যে কোন দুটো প্রাইমারি স্কিল। তো প্রথম দুটো হচ্ছে প্রাইমারি স্কিল লিসনিং আর স্পিকিং, আর শেষ দুটো হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। ওকে, রিডিং আর রাইটিং, এই দুটো হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। এরপর আমরা জানছিলাম রিসেপটিভ বা প্যাসিভ স্কিল সম্পর্কে। এখানে হচ্ছে লিসনিং আর রিডিং, এই দুটো হচ্ছে রিসেপটিভ বা প্যাসিভ স্কিল। তারপর আমরা জানছিলাম অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল সম্পর্কে। স্পিকিং আর রাইটিং, এই দুটো হচ্ছে অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল। এরপর আমরা জেনেছিলাম যে ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে তাদের এক একটা অ্যাসপেক্ট রয়েছে, যেমন লিসনিং সিমেন্টিক অ্যাসপেক্ট, স্পিকিং ফোনেটিক অ্যাসপেক্ট, রিডিং ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট, রাইটিং গ্রাফিক অ্যাসপেক্ট। এগুলো নিয়ে সবিস্তারে কিন্তু আলোচনা করা হয়েছে ক্লাস 1-এ। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ যে স্কিল লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এর মধ্যে ফ্লুয়েন্সি কার সঙ্গে যুক্ত, অ্যাকুরেসি কার সঙ্গে যুক্ত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সর্বোপরি আমরা লিসনিং যে স্কিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম লিসনিং হচ্ছে একটা ওরাল ইনপুট, যেখানে সেন্ডার থাকবে, যেখানে মেসেজ থাকবে, যেখানে রিসিভার থাকবে, যেখানে কি থাকবে প্রোনাউন্সিয়েশনের উপর গুরুত্ব আরোপ করা হবে, স্পিচ, রিদম এগুলোর উপর গুরুত্ব আরোপ করা হবে। তো আমরা যখন লিসনিংয়ের কথা বলি তখন আমরা বটম আপ অ্যাপ্রোচ সম্পর্কে জেনেছি, অর্থাৎ কম থেকে যখন বেশির দিকে যাবে, আর টপ ডাউন অ্যাপ্রোচ সম্পর্কেও কিন্তু আমরা এখানে জেনেছিলাম বিস্তারিতভাবে। এবং সেই সঙ্গে স্পিকিং স্কিল সম্পর্কেও জেনেছিলাম যে স্পিকিং হচ্ছে একটা ওরাল ইনপুট এবং স্পিকিং একা একা সম্ভব নয়। এবং সেই সঙ্গে স্পিকিংয়ের যে তিনটা ভাগ রয়েছে, ইন্টারেক্টিভ, পার্টিয়াল ইন্টারেক্টিভ, নন ইন্টারেক্টিভ, এই তিনটা ভাগ সম্পর্কেও কিন্তু আমরা সবিস্তারে জেনেছি। তো আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি বা ক্লাস 1-এর ভিডিও দেখেননি, অবশ্যই আপনারা আমাদের যে প্লেলিস্ট রয়েছে বেঙ্গলি পেডাগোগি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এরপর আমরা আজকে আলোচনা করব একেবারে সবিস্তারে আমাদের ক্লাস 2 অর্থাৎ রিডিং স্কিল থেকে। তো আমাদের যে 3 নম্বর স্কিল রয়েছে রিডিং স্কিল। তো রিডিং স্কিলের কথা বলতে গেলে বা পঠন দক্ষতার কথা বলতে গেলেই আমাদেরকে বলতে হয় রিডিং স্কিল হচ্ছে একটা রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল। কেন এটাকে রিসেপটিভ স্কিল বলা হয়? কারণ আমরা যখন রিডিং করি, মানে কোনো বই পড়ি, সেখান থেকে তো আমরা কোনো না কোনো তথ্য রিসিভ করি বা গ্রহণ করি, সেই কারণে এটাকে রিসেপটিভ স্কিল বলা হয়। ঠিক আছে, এবং সেই সঙ্গে এটা প্যাসিভ স্কিল, অর্থাৎ আমরা বই পড়ছি মানে যে সক্রিয় রয়েছে এমনটা নয়, আমরা বই পড়তে পড়তে নিষ্ক্রিয়ভাবে কী করছি, কোনো তথ্য রিসিভ করতেছি বা গ্রহণ করতেছি, ওই জন্য এটাকে প্যাসিভ স্কিল বলা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে রিডিং কী ধরনের স্কিল, উত্তর হবে রিসেপটিভ বা প্যাসিভ স্কিল। আমরা আগেই বলেছি যে রিসেপটিভ বা প্যাসিভ স্কিল দুটো রয়েছে, একটা হচ্ছে লিসনিং আর একটা হচ্ছে রিডিং। ওকে, তারপরে কি বলা হয়েছে রিইনফোর্সমেন্ট স্কিল, অর্থাৎ রিডিংটা হচ্ছে একটা রিইনফোর্সমেন্ট স্কিল। এবার প্রশ্ন হচ্ছে রিডিংকে কেন আমরা রিইনফোর্সমেন্ট স্কিল বলবো? কারণ রিডিংটা আয়ত্ত করার জন্য আমাদেরকে অবশ্যই এফোর্ট প্রয়োগ করতে হয়, প্রচেষ্টা প্রয়োগ করতে হয়, সেই জন্য এটাকে রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়। আমরা যদি স্কিলকে দুটো ভাগে ভাগ করি, প্রাইমারি স্কিল, রিইনফোর্সমেন্ট স্কিল, তাহলে আমরা দেখতে পাবো প্রথম দুটো অর্থাৎ সিকোয়েন্সের লিসনিং আর স্পিকিং, এই দুটো হচ্ছে প্রাইমারি স্কিল। লিসনিং, স্পিকিং আর রিডিং আর রাইটিং, এই দুটো হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। এর মধ্যে রিডিং হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে রিডিং কী ধরনের স্কিল, অবশ্যই উত্তর হবে রিইনফোর্সমেন্ট স্কিল। ওকে, সেই সঙ্গে রিডিং স্কিলটা হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট, অর্থাৎ রিডিংয়ের ক্ষেত্রে যেহেতু সাউন্ডের ব্যাপার আছে সেই জন্য এটাকে ফোনেটিক বলা হয়, এবং যেহেতু আমরা লেখা অক্ষরগুলোকে পড়ি সেই জন্য এটাকে গ্রাফিক বলা হয়। তাহলে ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্ট, এটা হচ্ছে রিডিং স্কিল। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে। এরপর
রিডিং স্কিল বা পঠন যে দক্ষতা রয়েছে এর প্রকারভেদ মানে এর কতগুলো ভাগ রয়েছে, প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। আপনারা কিন্তু চাইলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু নোট ডাউন করতে পারেন। তো আমাদের যে রিডিং স্কিল বা পঠন দক্ষতা তার প্রকারভেদ প্রথমেই রয়েছে লাউড রিডিং বা সরব পাঠ। তো এই যে লাউড রিডিং বা সাইলেন্ট রিডিং, 2 নম্বর হচ্ছে সাইলেন্ট রিডিং, আরেকটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, আরেকটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এই 4টা ভাগ রয়েছে। তাহলে রিডিং স্কিলের যে বা পঠন দক্ষতার প্রকারভেদ যদি আমরা তাকাই, প্রকারভেদের দিকে আমরা দেখতে পাবো 4টা ভাগ। একটা হচ্ছে লাউড রিডিং বা সরব পাঠ, সাইলেন্ট রিডিং বা নীরব পাঠ, ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ, আর সবশেষে রয়েছে এক্সটেন্সিভ রিডিং। এবার আমরা জানবো লাউড রিডিং সম্পর্কে। আচ্ছা, লাউড রিডিংটা কি বা লাউড রিডিংটা কোথায় ব্যবহার করা হয়? লাউড রিডিংটা হচ্ছে যখন আমরা জোরে জোরে কোনো কিছু পাঠ করব, ঠিক আছে, তো সেটা হচ্ছে লাউড রিডিং। এটা অ্যাকচুয়ালি যখন শিশুরা অ আ হ্রস্বই দীর্ঘই বা ছোট ছোট শব্দ যখন শেখে ছোটোবেলাতে ইনিশিয়াল স্টেজে শিক্ষা গ্রহণ করার, সেই সময় শিশুরা বা শিক্ষার্থীরা কিন্তু এই লাউড রিডিংটা সবথেকে বেশি ব্যবহার করে। এই লাউড রিডিংয়ের কাজ কি? এটা ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, আমাদের যে উচ্চারণ সেটার উন্নতি ঘটায়। ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, আমাদের যে উচ্চারণ সেই উচ্চারণটার উন্নতি ঘটায় এই লাউড রিডিং। ওকে, এবং সেই সঙ্গে কি বলা হচ্ছে, লাউড রিডিং ইজ হেল্পফুল ইন শর্ট টেক্সট রিডিং, অর্থাৎ ছোট কোনো কিছু টেক্সট আমরা পড়বো সেক্ষেত্রে লাউড রিডিং কিন্তু আমাদেরকে সাহায্য করে। তাহলে লাউড রিডিং সম্পর্কে কতগুলো কথা জানলাম। লাউড রিডিং মানে হচ্ছে জোরে জোরে পাঠ, যেটাকে সরব পাঠ বলা হয়। এই লাউড রিডিং অ্যাকচুয়ালি যখন শিশুরা প্রথম শেখা শুরু করে তখন তারা এই লাউড রিডিংটা বেশি ব্যবহার করে। বয়সের সঙ্গে সঙ্গে এর ব্যবহারটা অনেকটা কমে যায়, একবারে কমে যায় এমনটা নয়, অনেকটা কমে যায়। আর লাউড রিডিংয়ের কাজ কি? ইমপ্রুভস প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ উচ্চারণের উন্নতি ঘটানো বা ইমপ্রুভ করা। সেই সঙ্গে লাউড রিডিং ইজ হেল্পফুল ইন শর্ট টেক্সট রিডিং, অর্থাৎ শর্ট টেক্সট রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু লাউড রিডিংটা অনেকটা বেশি হেল্পফুল বা সাহায্যকারী। ওকে, এরপর আমরা যাবো সাইলেন্ট রিডিং সম্পর্কে। সাইলেন্ট রিডিংটা কি? সাইলেন্ট রিডিং মানে নীরব পাঠ বা মনে মনে পাঠ। তাহলে এই সাইলেন্ট রিডিংটার কাজটা কি? ইমপ্রুভ স্পিড অ্যান্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ স্পিড এবং কনসেন্ট্রেশনকে কি করে? ইমপ্রুভ করে সাইলেন্ট রিডিং। এবং সেই সঙ্গে সাইলেন্ট রিডিং ইজ হেল্পফুল ইন লং টেক্সট রিডিং, অর্থাৎ একটা দীর্ঘ আমরা যখন টেক্সট পড়বো সেক্ষেত্রে সাইলেন্ট রিডিংটা কিন্তু অনেকটা বেশি কার্যকর, অনেকটা বেশি ফলদায়ক। ওই জন্য বলছে যে সাইলেন্ট রিডিং ইমপ্রুভ স্পিড অ্যান্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ সাইলেন্ট রিডিং কি করে? ইমপ্রুভস করে আমাদের স্পিড এবং কনসেন্ট্রেশনকে। এবং সাইলেন্ট রিডিং ইজ হেল্পফুল ইন লং টেক্সট রিডিং, অর্থাৎ লং টেক্সট রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট রিডিংটা ব্যবহার করা হয়। ওকে, তো এবার সাইলেন্ট রিডিং আমরা কোথায় ব্যবহার করি? যেমন আমরা মেসেজ পড়তেছি বা নিউজ পেপার পড়তেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সাইলেন্ট রিডিংটা বেশি ইউজ করি। ওকে, বা যখন আমরা বড় হয়ে যাব, আস্তে আস্তে করে উঁচু ক্লাসে কোনো পড়বো, তখন আমরা লাউড রিডিংয়ের থেকে সাইলেন্ট রিডিংয়ের উপর কিন্তু অধিক গুরুত্ব আরোপ করব। ওকে, এরপর আমরা চলে যাব ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, আমরা কিন্তু খুব ডিটেলসে জানবো। অবশ্যই আপনারা চাইলে কিন্তু নোট ডাউন করতে পারেন। সবার প্রথমে ইন্টেন্সিভ রিডিং। আচ্ছা, ইন্টেন্সিভ রিডিংটা কেমনভাবে হয়? অ্যাকচুয়ালি ইন্টেন্সিভ রিডিংয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা স্লো, মানে ধীরে ধীরে হয়। এটা কি হয়? স্লো, মানে কি খুব ধীর গতিতে হয়, মন্থর গতিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। ওকে, আর এটা কি হয়? মনোযোগ দিয়ে হয়, মনোযোগ দিয়ে হয়। ইন্টেন্সিভ রিডিংটা কি হয়? মনোযোগ দিয়ে হয়, ধীরে ধীরে হয় এবং ডিটেল স্টাডি। এক্ষেত্রে কি করা হয়? ডিটেল স্টাডি মানে কি সবিস্তারে কোনো কিছুকে পড়া হয়, ঠিক আছে। সাইলেন্ট রিডিং মানে নীরবলি আমরা কোনো কিছু পড়ি, ঠিক আছে। তো কনসিয়াস মাইন্ডে ধীরে ধীরে পড়া শুরু করে গভীরে যাওয়া। তাহলে ইন্টেন্সিভ রিডিংয়ে কী করা হয়? কনসিয়াস মাইন্ডে মানে সচেতন মনে ধীরে ধীরে পড়া শুরু করে আমরা ক্রমশ গভীরের দিকে যাব। ওকে, একটা বই বা একটা পেজ পড়তে যখন আমরা দীর্ঘ অনেকটা সময় ব্যয় করব, মানে একটা মানে ইন্টেন্সিভ রিডিং মানে সাপোজ আমাদের কোর্সের উপর পরীক্ষা হবে, আমাদের যিনি শিক্ষক মহাশয় তিনি বললেন তোমরা কোর্স চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের পরীক্ষা নেব। তাহলে ছাত্রছাত্রীরা তখন কি করলো? কোর্সের যে চ্যাপ্টারটা সেটা প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিয়ে পড়লো, ঠিক আছে। তাহলে এই যে খুঁটিনাটিয়ে পড়ছে এটাকে আমরা বলবো ইন্টেন্সিভ রিডিং। এটাকে আমরা কি বলবো? ইন্টেন্সিভ রিডিং। ওকে, তো এটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিংয়ের একটা বৈশিষ্ট্য। তারপর ইন্টেন্সিভ রিডিংয়ের সঙ্গে যেই টার্মটা খুব যুক্ত সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং বলে একটা টার্ম রয়েছে যে ইন্টেন্সিভ রিডিংয়ের সঙ্গে যুক্ত। স্ক্যানিং মানে কি? স্ক্যানিং মানে হচ্ছে যা আছে তাকে আমরা যখন নিখুঁতভাবে কপি করে নেব সেটা হচ্ছে স্ক্যানিং।
মানে জেরক্স কপি একেবারে। অর্থাৎ আমরা একটা জিনিস পড়তেছি, মানে সেই যে পেজটা, একটা পেজ পড়ার সময় সেই পেজটাকে যেমন পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছু না ছেড়ে পড়বো, সেটা হচ্ছে স্ক্যানিং। তার স্ক্যানিংয়ের যে গুরুত্ব সেটা কিন্তু ইন্টেন্সিভ রিডিংয়ে রয়েছে। এবং সেই সঙ্গে নো স্কিপ, এখানে কোনো কিছু স্কিপ করা হয় না, কোনো কিছু বাদ দেওয়া হয় না। আরও যদি আমরা ইন্টেন্সিভ রিডিং সম্পর্কে বলি, আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে চলে আসবে। একটা হচ্ছে দ্য পারপাস অফ ইন্টেন্সিভ রিডিং ইজ ফর স্পেসিফিক ডিটেলস, অর্থাৎ কোনো স্পেসিফিক ডিটেলস আমরা জানার জন্য এই ইন্টেন্সিভ রিডিংটাকে ব্যবহার করি। তাহলে দ্য পারপাস অফ ইন্টেন্সিভ রিডিং, অর্থাৎ ইন্টেন্সিভ রিডিংয়ের উদ্দেশ্যটা ইজ ফর স্পেসিফিক ডিটেলস, মানে কি কোনো স্পেসিফিক ডিটেলস সম্পর্কে জানার জন্য। ইট ইজ পসিবল ইন ক্লাসরুম, অর্থাৎ এই যে ইন্টেন্সিভ রিডিং, এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসরুমে কিন্তু সম্ভবপর হয়। ওকে, এরপর আমরা জানবো এক্সটেন্সিভ রিডিং সম্পর্কে। তাহলে এক্সটেন্সিভ রিডিংটা কী হয়? এটা হচ্ছে ফাস্ট হয়। এক্ষেত্রে নো ডিটেল স্টাডি, অর্থাৎ কোনো ডিটেল স্টাডি করা হয় না। যেমন নিউজ পেপার রিডিং, যখন আমরা খবরের কাগজ পড়ি তখন কি আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিয়ে পড়ি? আমরা কেবলমাত্র হেডিংগুলো বা মেন টপিকগুলো পড়ে কিছু জিনিস স্কিপ করে চলে যাই। তাহলে এখানে কিন্তু কোনো ডিটেল স্টাডি করা হয় না। নিউজ পেপার রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই এক্সটেন্সিভ রিডিং ব্যবহার করা হয়। এখানে এই এক্সটেন্সিভ রিডিংয়ের সঙ্গে যুক্ত একটা জিনিস রয়েছে যেটাকে বলা হয় স্কিমিং। স্কিমিং মানে কি? ভাষা পড়া, উবড়া পড়া। অর্থাৎ যখন আমরা ডিটেল স্টাডি না করে ভাষা বা মূল কনসেপ্টটা সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে স্কিমিং। এই স্কিমিংয়ের ক্ষেত্রে আমরা স্কিপ মেনি থিংস, অনেক কিছু জিনিসকে স্কিপ করে যাই। আনন্দ বা খুশি হওয়ার জন্য বেশিরভাগ সময় এই যে এক্সটেন্সিভ রিডিং এটা ব্যবহার করা হয়। যেমন আমরা স্টোরি বুক পড়ছি বা নোভেল পড়তেছি বা খবরের কাগজ পড়তেছি, তো স্টোরি বুক মানে গল্পের বই বা উপন্যাস বা খবরের কাগজ পড়ার সময় আমরা এক্সটেন্সিভ রিডিং স্কিল ব্যবহার করি। কিন্তু যখন আমরা কোনো পরীক্ষার জন্য কোনো একটা চ্যাপ্টার পড়ব, তখন কিন্তু আমরা বা ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজবো, তখন কিন্তু আমরা ইন্টেন্সিভ রিডিং স্কিলটা ইউজ করব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডিকশনারিতে আমি যখন শব্দ খুঁজতেছি তখন আমি কোন স্কিল ইউজ করতেছি? অবশ্যই উত্তর হবে ইন্টেন্সিভ স্কিল কিন্তু আমরা ইউজ করতেছি। এবার আমি এক্সটেন্সিভ রিডিংয়ের স্কিলের আরও দুটো বৈশিষ্ট্য বা ফিচার বলছি। যে এক্সটেন্সিভ রিডিং স্কিল ইনভলভস লার্নার রিডিং ফর এনজয়মেন্ট, অর্থাৎ শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করার জন্য এই এক্সটেন্সিভ রিডিং স্কিলটায় তারা পড়াশোনা করে। ঠিক আছে, আউটসাইড দ্য ক্লাসরুম ইন মোস্ট অফ দি কেসেস, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেন্সিভ রিডিংটা কোথায় হয়? আউটসাইড দ্য ক্লাসরুম, মানে কি ক্লাসরুমের বাইরে হয়ে থাকে। তাহলে দুটো আমি পয়েন্ট বললাম, একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং ইনভলভস লার্নার্স রিডিং ফর এনজয়মেন্ট, আরেকটা পয়েন্ট কি বললাম? আউটসাইড দ্য ক্লাসরুম ইন মোস্ট অফ দি কেসেস, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিংটা ক্লাসরুমের বাইরে হয়। এটা এনজয়মেন্ট বা কিসের জন্য হয়? এটা হচ্ছে আনন্দ বা খুশি উপভোগ করার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার শিক্ষাক্ষেত্রে কিন্তু দুটোরই ইম্পর্টেন্স রয়েছে অ্যাকর্ডিং টু সিচুয়েশান, অর্থাৎ ইন্টেন্সিভ স্কিলেরও গুরুত্ব রয়েছে, এক্সটেন্সিভ স্কিলেরও গুরুত্ব রয়েছে। অর্থাৎ একটা শিশু যখন প্রথম শিক্ষা গ্রহণ করে তার কাছে কিন্তু কোন স্কিলটার বেশি গুরুত্ব থাকবে? আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো লাউড রিডিং। ঠিক আছে, এবং একইভাবে আমরা যদি এক্সটেন্সিভের কথা বলি তখন এক্সটেন্সিভ স্কিলটা কিন্তু তার কাছে বেশি গুরুত্ব থাকবে। তাহলে দুটারই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে অ্যাকর্ডিং টু সিচুয়েশান। তাহলে আমরা চারটা স্কিল সম্পর্কে জেনে নিলাম। এবার হচ্ছে রিডিং স্কিল বা পঠন দক্ষতা, এর কিছু সাব স্কিল রয়েছে। সেই সাব স্কিলগুলো কী কী? প্রথমে রয়েছে প্রিভিউইং, তারপরে রয়েছে প্রেডিকশান, তারপরে রয়েছে স্কিমিং, তারপরে রয়েছে স্ক্যানিং। তাহলে সবার প্রথমে প্রিভিউইং জিনিসটা কি? দূর থেকে আমরা যখন কোনো জিনিসকে দেখব সেটা হচ্ছে প্রিভিউইং। সাপোজ আমি একটা জায়গায় খেতে বসছি, তো সেই খেতে আমি দেখলাম দূরে একটা জায়গায় টিভি চলছে, তো ওই মুহূর্তে আমার টিভি দেখার অতটা ইন্টেনশান বা অতটা আমার টিভি দেখতেই হবে এমন ব্যাপারটা নয়, কিন্তু আমি তা সত্ত্বেও খেতে যেহেতু টিভিটা চলছে, তাহলে আমি দূরের যে টিভিটা চলছে সেটার দিকে দেখছি। তাহলে দূর থেকে যখন দেখব সেটাকে আমরা বলবো প্রিভিউইং। ওকে, তাহলে এটা হচ্ছে রিডিং স্কিলের একটা সাব স্কিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রিডিং স্কিলের একটা সাব স্কিল হলো, বিভিন্ন অপশান থাকবে, দিয়ে তার মধ্যে 3টা অপশান ভুল থাকবে, একটা অপশানে হয়তো প্রিভিউইং থাকবে, তাহলে উত্তর সেক্ষেত্রে প্রিভিউইং হয়ে যাবে। এবার হচ্ছে প্রেডিক্টিং। প্রেডিক্টিংটা কি? প্রেডিক্টিং মানে হচ্ছে অনুমান করা। অর্থাৎ আমি একটা গল্পের বই পড়তেছি, একটা গল্পের বই পড়তে আমি হাফটা পড়লাম, হাফটা পড়ার পর আমি অনুমান করে বললাম যে এরপর এই ঘটনাটা হবে বা হতে পারে। তাহলে এই যে আমি হাফটা গল্পের বইটা পড়ার পর বা একটা গল্প পড়ার পর সেটা সম্পর্কে যে অনুমান করে একটা ধারণা বলছি, সেটাই হচ্ছে প্রেডিক্টিং। মানে কি? কোনো কিছু অনুমান করে বলা।
যেমন আমি একটা সিনেমা দেখতেছি, সিনেমার হাফটা দেখলাম, হাফটা দেখার পর আমি বললাম যে এরপর এই ঘটনাগুলো হতে পারে, বা একটা গল্প পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তেছি, তো সেটার মাঝকে গিয়ে আমি মাঝ পর্যন্ত পড়লাম, কিছুটা পড়ার পর আমি বললাম যে এরপর এই ঘটনাটা হবে বা হতে পারে, তাহলে এটাই হচ্ছে প্রেডিক্টিং। ওকে, এরপর কি স্কিমিং, স্ক্যানিং, এই দুটো আগেই বলেছি। স্কিমিং মানে কি? স্কিমিং মানে হচ্ছে যখন আমরা একটা জেনারেল আইডিয়া মানে সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্কিমিং। স্কিমিং মানে হচ্ছে নো ডিটেল স্টাডি, সেখানে কোনো ডিটেল স্টাডি হবে না। অর্থাৎ আমরা সাপোজ একটা গল্প পড়তেছি, তো গল্পটা যখন পড়তেছি তখন আমরা কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড একেবারে ইন্টেনশনালি মনোযোগ সহকারে পড়ি না। আমরা গল্পটা জাস্ট পড়ার পর একটা তার আইডিয়া আমাদের মধ্যে চলে আসে, মানে সামারাইজ করে নিই গল্পটার বিষয়বস্তুটা বা সারসংক্ষেপটা আমরা কিন্তু আয়ত্ত করে নিই, তাহলে এটা হচ্ছে স্কিমিং। অর্থাৎ যখন আমরা মেন জিনিসটাকে আমরা কী করবো, আয়ত্ত করে নেব, সব জিনিসটাকে গুরুত্ব দিয়ে না পড়ে, মানে নো ডিটেল স্টাডির কোনো গুরুত্ব থাকবে না, ঠিক আছে। আমরা উবরা পড়ে বা ভাষা পড়ে যখন তার মূল বিষয়বস্তুটা আয়ত্ত করে নেব, সেটা হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিংটা কি? স্ক্যানিং মানে আগেই বলেছি জেরক্স কপি, অর্থাৎ যা আছে সমস্ত কিছু যখন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়বো, সেটা হচ্ছে স্ক্যানিং। স্কিমিংটা কোথায় ব্যবহার করা হয়? আমরা একটা গল্পের বই পড়তেছি, সেক্ষেত্রে আমরা স্কিমিং ইউজ করব। একটা নোভেল পড়তেছি, সেক্ষেত্রে আমরা স্কিমিং ইউজ করব। নিউজ পেপার পড়তেছি, সেক্ষেত্রে আমরা স্কিমিং ইউজ করব। আর স্ক্যানিংটা কোথায় ইউজ করব? সাপোজ আমার কোনো একটা অধ্যায় বা চ্যাপ্টার পরীক্ষা নেওয়া হবে স্কুলে, সেই অধ্যায়টা পড়তেছি, তখন আমরা স্ক্যানিং পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো। এছাড়াও আমরা ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ড খুঁজতেছি, সাপোজ বি দিয়ে কোনো একটা ওয়ার্ড খুঁজতেছি, তাহলে সেই ওয়ার্ডটা খুঁজতে হলে আমাকে কী করতে হবে? একেবারে বি দিয়ে যে ওয়ার্ড শুরু হয়েছে সেখান থেকে শুরু করতে হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে যেতে হবে, তাহলে সেটাই হচ্ছে স্ক্যানিং। ওকে, তাহলে আমরা স্ক্যানিং দুটো বিষয় জানলাম। এরপর আমাদের যে শেষ স্কিলটা ছিল রাইটিং স্কিল বা লিখন দক্ষতা, সেটা সম্পর্কে আমরা জানবো। তো এই যে রাইটিং স্কিল, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল। এটাকে অ্যাক্টিভ স্কিল কেন বলা হয়? কারণ আমরা যখন কোনো কিছু লিখবো, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই সক্রিয় থাকতে হবে, নাহলে কিন্তু আমরা লিখতে পারবো না। সেই জন্য রাইটিংকে বলা হয় অ্যাক্টিভ স্কিল। সেই সঙ্গে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। কেন এটাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়? কারণ আমরা কোনো কিছু লিখতেছি মানে কি, কোনো কিছু প্রডিউস করতেছি, কোনো কিছু উৎপাদন করতেছি, সেই জন্য এটাকে প্রোডাক্টিভ স্কিল বলা হয়। আর সেই সঙ্গে এক্সপ্রেসিভ স্কিল বলা হয়। কেন এক্সপ্রেসিভ স্কিল বলা হয়? কারণ আমি আমার মনের ভাব বা মনের কোনো একটা ভাবনাকে তো আমি লেখার মাধ্যমে প্রকাশ করলাম, তার মানে সেটা এক্সপ্রেস করছি না। সেই কারণে রাইটিংকে কি বলা হয়? অ্যাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল বলা হয়। এবং সেই সঙ্গে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু রিইনফোর্সমেন্ট স্কিল। আগেই বলেছি যে আমরা যদি LSRW লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং দেখি, তাহলে প্রথম দুটো হচ্ছে প্রাইমারি স্কিল আর শেষের দুটো হচ্ছে রিইনফোর্সমেন্ট স্কিল। কেন রাইটিংকে রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়? কারণ রাইটিং স্কিল আয়ত্ত করার জন্য আমাদেরকে এফোর্ট বা প্রচেষ্টা প্রয়োগ করতে হয়, সেই জন্য এটাকে রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয়ে থাকে। এবার হচ্ছে অ্যাকুরেসি। এই যে অ্যাকুরেসি কথাটা কার সঙ্গে যুক্ত? রাইটিংয়ের সঙ্গে যুক্ত। তো আমাদের একটা কথা আছে প্রচলিত, যে মোর উই রিড মোর উই লার্ন, মোর উই রাইট মোর উই মেক দ্য অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে অ্যাকুরেসি কখন আসে? যখন আমরা রাইটিং স্কিলটার ডেভেলপ করব, তখন আমাদের অ্যাকুরেসি আসে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে অ্যাকুরেসি এই কথাটা রাইটিং স্কিলের সঙ্গে যুক্ত, আর ফ্লুয়েন্সি কথাটা স্পিকিং স্কিলের সঙ্গে যুক্ত। ওকে, এবার হচ্ছে গ্রাফিক। যেহেতু লেখা মানে গ্রাফের একটা ব্যাপার, তাহলে এটা হচ্ছে একটা গ্রাফিক অ্যাসপেক্ট বা গ্রাফিক স্কিল। এবার বলছে ব্রেনস্টর্মটা কি জিনিসটা কি? ব্রেনস্টর্ম মানে হচ্ছে সাপোজ শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের পড়ানোর সময় একটা গল্প বললেন, এবং গল্পটা শিক্ষার্থীরা শুনলো প্রত্যেকে, এবং শোনার পর তাদেরকে প্রত্যেককে বলা হলো, আমি যে গল্পটা বললাম তোমরা নিজের মতো করে এই গল্পটা সম্পর্কে ছোট ছোট করে প্রথমে গ্রুপে ভাগ করে দিলেন শিক্ষক, এবং তারপর ছোট ছোট গ্রুপকে বলা হলো তোমরা নিজের মতো করে গল্পটার সারসংক্ষেপ লেখো। তাহলে তারা কি করবে? নিজের মতো করে প্রত্যেকটা গ্রুপ কি করবে? ওই গল্পটার সম্পর্কে সারসংক্ষেপ লিখবে, এবং প্রত্যেকের ভাবনাটা কিন্তু বা প্রত্যেকের লেখার শৈলীটা বা ভাবনাটা কিন্তু একে অপরের থেকে আলাদা হবে। মানে তারা এক প্রকারে ক্রিয়েটিভ হয়ে উঠবে, মানে সৃজনশীল হয়ে উঠবে। আর এই ব্রেনস্টর্মিংটা ইউজ করা হয় ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য, অর্থাৎ শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য এই ক্রিয়েটিভিটি বাড়ানো হয়। ঠিক আছে? তো তাহলে ব্রেনস্টর্মিং পদ্ধতিটা এটাই, যে শিক্ষার্থীদেরকে ছোট ছোট গ্রুপ করে দেওয়া হলো, এবং তাদেরকে কোনো একটা বিষয় বলে দেওয়া হলো, সেই বিষয় সম্পর্কে তাদেরকে বলা হলো তোমরা কিছু একটা লেখো। তাহলে তারা প্রত্যেকের লিখে যখন দেখাবে, আমরা দেখতে পাবো প্রত্যেকেরই লেখার সঙ্গে কিন্তু প্রত্যেকের লেখাগুলো কিন্তু একই হবে না, একটা লেখা আরেকটা লেখার থেকে আলাদা হবে। মানে কি, তাদের মধ্যে যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু এই ব্রেনস্টর্মিংয়ের দ্বারা কিন্তু বাড়ানো যায়।
তাহলে ব্রেনস্টর্মিং ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে উন্নীত করার জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে এডিটিং। এডিটিং মানে কি, আমরা যখন কোনো কিছু লিখি তখন কিছু জিনিস ভুল হলে আমরা সেটা কি করি, সেটাকে এডিট করে দিই, মানে সেটাকে মুছে দিই। সেরকম সাপোজ আমরা হোয়াটসঅ্যাপ বা কোনো জায়গায় মেসেজ লিখতেছি, তো মেসেজটা লেখার সময় হয়তো ভুল করে কিছু লেখা হয়ে গেল, আমরা সেটাকে কি করলাম, এডিট করে দিলাম, মানে পুছে দিলাম বা সেটাকে কেটে দিলাম, দিয়ে আবার নতুন করে লিখলাম। তো শিক্ষার্থীদের এই যে রাইটিং স্কিল, এখানে এডিটিংয়ের ব্যাপারটা কিন্তু যুক্ত রয়েছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে একটা টার্ম, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট পরীক্ষার জন্যে। প্যারাফ্রেজিং আমরা কাকে বলবো, প্যারাফ্রেজিং মিনস ফর্মুলেটিং সামওয়ান এলসেস আইডিয়াস ইন ইয়োর ওন ওয়ার্ডস। মানেটা কি, আবার বলছি, প্যারাফ্রেজিং মিনস ফর্মুলেটিং সামওয়ান এলসেস আইডিয়াস ইন ইয়োর ওন ওয়ার্ডস, মানে অন্য কারো ধারণাকে যখন তুমি নিজের ভাষায় লিখবে বা গঠন করবে সেটাকে বলা হয় প্যারাফ্রেজিং। ফর্মুলেটিং সামওয়ান এলসেস আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস, মানে অন্য কারো ধারণাকে যখন তুমি নিজের ভাষায় লিখবে বা গঠন করবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। অর্থাৎ কেউ কোনো একটা টপিক সম্পর্কে কিছু বললো, সেই জিনিসটাকে তুমি বুঝে নিলে, তারপর তুমি নিজের ভাষায় যখন সেটাকে গঠন করবে বা বলবে বা লিখবে, সেটাই হচ্ছে প্যারাফ্রেজিং। তো ইংলিশে এটাই বলবো, প্যারাফ্রেজিং মিনস ফর্মুলেটিং সামওয়ান এলসেস আইডিয়াস ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ অন্য কারো ধারণাকে যখন তুমি নিজের ভাষায় লিখবে বা গঠন করবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম রাইটিং স্কিল সম্পর্কে সবিস্তারে, সেই সঙ্গে আলোচনা করলাম রিডিং স্কিলের যে সাব স্কিলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, সেই সঙ্গে আলোচনা করলাম যে রিডিং স্কিলের যে প্রকারভেদ প্রত্যেকটা ভাগ সম্পর্কে ডিটেলসে, এবং রিডিং স্কিল সম্পর্কে আমরা কয়েকটা কিন্তু কি পয়েন্ট আমরা জেনে নিলাম। এবং আমরা আগের ভিডিওতে যেগুলো আলোচনা করেছিলাম, অবশ্যই সেগুলো যদি ডিটেলসে দেখতে চান, অবশ্যই আমাদের যে প্রথম ক্লাস ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর রয়েছে, সেই ক্লাসটা কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।